হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সের পলিমারাইজেশনের যে টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটার সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট আর কি আমরা আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, পলিমারাইজেশন আমরা কি বলেছিলাম? পলিমারাইজেশন হচ্ছে আমাদের একটা রিঅ্যাকশন যেটার মাধ্যমে আমরা মনোমার থেকে পলিমারটা গঠন করি, তাই না? মনোমারকে পলিমারে রূপান্তর করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে আমাদের পলিমারাইজেশন। হ্যাঁ, যেমন ইথিলিন মনোমারগুলো যখন একসাথে যুক্ত হয়ে পলিমার বা পলিইথিলিন গঠন করে, হ্যাঁ, যেই প্রসেসটার মাধ্যমে বা যে রিয়াকশনটার মাধ্যমে এই পলিইথিলিন গঠিত হয় সেটাকে আমরা বলতে পারি পলিমারাইজেশন, তাই না? আচ্ছা, গত ক্লাসে আমরা এই পলিমারাইজেশন জিনিসটা কি, পলিমারাইজেশন টাইপস, হ্যাঁ, প্লাস অ্যাডিশন পলিমারাইজেশন কীভাবে ঘটে, হ্যাঁ, অ্যাডিশন পলিমারাইজেশন স্টেপগুলো, ইনিশিয়েশন, প্রোপাগেশন, টার্মিনেশন, এইসব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, আমরা আজকে বাকিটা আর কি আলোচনা করব। হ্যাঁ, পলিমারাইজেশন আমাদের মেইনলি ছিল কয় টাইপের? দুই টাইপের, তাই না? একটা হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশন, আর একটা হচ্ছে আমাদের এই কনডেনসেশন পলিমারাইজেশন, তাই না? আমরা অ্যাডিশন পলিমারাইজেশন সম্পর্কে গতদিন জেনেছি। হ্যাঁ, আজকে আমরা মেইনলি আসলে কনডেনসেশন পলিমারাইজেশন সম্পর্কে জানবো। হ্যাঁ, আমাদের অ্যাডিশন পলিমারাইজেশন কী ছিল? সেখানে অ্যাডিশন বলতে আসলে আমরা কি বুঝি? কোনো কিছু যোগ করে ফেলা, তাই না? যোগ করে ফেলা বা সামেশন করা, তাই না? তো অ্যাডিশন পলিমারাইজেশন আমরা বলেছিলাম যে দুইটা মনোমার আর কি, দুইটা না মানে অনেকগুলো মনোমার আর কি একটা আরেকটার সাথে জাস্ট যুক্ত হতে থাকে, তাই না? যুক্ত হওয়ার মাধ্যমে একটা বড় পলিমার গঠন করে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডিশন পলিমারাইজেশন। হ্যাঁ, আচ্ছা, কনডেনসেশন পলিমারাইজেশন কি? কনডেনসেশন পলিমারাইজেশন হচ্ছে অ্যাডিশন পলিমারাইজেশনের মতোই, যে মানে অ্যাডিশন পলিমারাইজেশনের একটু ভিন্নতা আছে অবশ্যই। অ্যাডিশন পলিমারাইজেশনে আমাদের কি ছিল? দুইটা আলাদা আলাদা কেমিক্যাল এন্টিটি ছিল, তাই না? অ্যাডিশন পলিমারাইজেশনে আমাদের মনোমার ছিল, প্লাস আর কি ছিল সাথে? একটা কেমিক্যাল ক্যাটালিস্ট ছিল। হ্যাঁ, কনডেনসেশন পলিমারাইজেশনে আমাদের কিন্তু ঠিক সেই কি বলে ক্যাটালিস্টের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু কোনো ধরনের ক্যাটালিস্টের প্রয়োজন নাই। হ্যাঁ, অ্যাডিশন পলিমারাইজেশনে আমরা বলেছিলাম যে কি করে, ক্যাটালিস্টগুলোই মেইনলি মনোমারগুলোকে উত্তেজিত করে বা এক্সাইটেড করে, যার ফলে তারা একে অন্যের সাথে বন্ড গঠন করে এবং একটা লম্বা চেইন মানে পলিমার একটা গঠন করে, তাই না? ক্যাটালিস্ট হিসেবে সাধারণত আমরা কি ব্যবহার করি? আমরা মানে অ্যাডিশন পলিমারাইজেশনে ক্যাটালিস্ট হিসেবে আমরা সাধারণত ব্যবহার করি যে কি বলে ফ্রি র্যাডিক্যালগুলো ইউজ করি, তাই না? ফ্রি র্যাডিক্যালে কী থাকে? মেনলি ফ্রি ইলেকট্রনস থাকে। হ্যাঁ, ফ্রি ইলেকট্রনস থাকে। হ্যাঁ, কনডেনসেশন পলিমারাইজেশনে কিন্তু আমরা কোনো ধরনের ফ্রি র্যাডিক্যাল ইউজ করি না। হ্যাঁ, এখানে কোনো ধরনের ক্যাটালিস্ট আমরা ইউজ করি না। হ্যাঁ, এখানে আমরা কোনো ধরনের ক্যাটালিস্ট ইউজ করি না। আচ্ছা, অ্যাডিশন পলিমারাইজেশনে আমাদের ছিল যে মানে যে ক্যাটালিস্ট আমরা ইউজ করছি, যে ফ্রি র্যাডিক্যালটা ইউজ করছি। হ্যাঁ, ফ্রি র্যাডিক্যালগুলোতে কী থাকে? একটা করে ফ্রি ইলেকট্রন থাকে, তাই না? এই ফ্রি ইলেকট্রনটা কি করে? মনোমারগুলোকে ডাবল বন্ডের যে কার্বন কার্বন ডাবল বন্ডের যে মনোমারগুলো থাকে, যে মলিকিউলগুলো থাকে, সেগুলোকে অ্যাটাক করে এবং অ্যাটাক করার মাধ্যমে যে কোনো একটা কার্বন অ্যাটমের সাথে সে নিজেই বন্ড গঠন করে এই ক্যাটালিস্টটা, তাই না? আমরা জানি যে ফ্রি র্যাডিক্যালের যে ফ্রি ইলেকট্রনটা থাকে সেটা মেইনলি আরেকটা কোনো মলিকিউলের, হ্যাঁ, আরেকটা কোনো মলিকিউলের ইলেকট্রনের সাথে একটা কোভ্যালেন্ট বন্ড গঠন করে। হ্যাঁ, আমরা গতদিন যেটা দেখেছিলাম যে ইথিলিন থেকে আমরা কীভাবে পলিইথিলিন গঠন করি। হ্যাঁ, ইথিলিন হচ্ছে একটা কার্বন কার্বন ডাবল বন্ডেড একটা মনোমার, একটা মলিকিউল, তাই না? এখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। হ্যাঁ, যখন আমাদের ফ্রি র্যাডিক্যালটা বা ফ্রি র্যাডিক্যালের যে ফ্রি ইলেকট্রনটাই কার্বন কার্বন ডাবল বন্ডটা ভেঙে দেয়, তখন কি হয়? তখন যে কোনো একটা কার্বন অ্যাটমের সাথে এই ফ্রি র্যাডিক্যালের যে মুক্ত ইলেকট্রনটা বা ফ্রি ইলেকট্রনটা থাকে, সে একটা কোভ্যালেন্ট বন্ড গঠন করে। হ্যাঁ, এর ফলে কি হয়? পাশে যেই কার্বন অ্যাটমটা আছে সেটার তো আর কোনো আরেকটা হাত ফাঁকা হয়ে গেল বা কোনো ধরনের বন্ড গঠন হচ্ছে না। হ্যাঁ, তখন সে একটা ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করে বা ফ্রি ইলেকট্রন তার মধ্যে জেনারেট হয়। হ্যাঁ, এই ফ্রি ইলেকট্রনটা আবার আরেকটা মনোমারকে অ্যাটাক করে। এভাবে একটার পর একটা অ্যাটাক চলতেই থাকে। একটা মনোমার আরেকটা মনোমারকে অ্যাটাক করে, এরপর বন্ড গঠন করে, আবার আরেকটা মনোমার আরেকটা মনোমারকে অ্যাটাক করে বন্ড গঠন করে, এভাবেই আর কি চলতে থাকে, তাই না? এই জন্য আমরা কিন্তু বলেছিলাম যে
অ্যাডিশন পলিমারাইজেশনকে চেইন রিঅ্যাকশন পলিমারাইজেশনও বলা হয়। এদিকে দেখেন কনডেনসেশন পলিমারাইজেশনকে আমরা কি বলি, স্টেপ রিঅ্যাকশন, হ্যাঁ স্টেপ রিঅ্যাকশন পলিমারাইজেশন বলি। হ্যাঁ আচ্ছা কার্বন সরি কি বললাম, আমাদের অ্যাডিশন পলিমারাইজেশনে আমরা কি করেছিলাম যে যে একটা অনেকগুলো হচ্ছে আমাদের অনেকগুলো মনোমার একসাথে একের পর এক যুক্ত হয়ে আর কি আমাদের একটা নতুন পলিমার গঠন করে। হ্যাঁ আচ্ছা এখন আমরা মানে একটু কনডেনসেশন পলিমারাইজেশনের দিকে আর কি একটু বেশি নজর দিই। হ্যাঁ কনডেনসেশন পলিমারাইজেশনে হচ্ছে মানে একটা আরেকটা টাইপের কমন টাইপের পলিমারাইজেশন। হ্যাঁ এখানে মেনলি স্টেপ ওয়াইজ রিয়াকশনটা ঘটে, তো সেই জন্য এটাকে স্টেপ রিয়াকশনও বলা হয়। হ্যাঁ স্টেপ রিয়াকশন বলা হয়। হ্যাঁ আচ্ছা এই ধরনের কনডেনসেশন পলিমারাইজেশনে সাধারণত হচ্ছে লোয়ার মলিকিউলার ওয়েটের কি বলে লোয়ার মলিকিউলার ওয়েটের আর কি পলিমার প্রডিউস হয় বা পলিমার গঠন হয়। হ্যাঁ আমরা যে অ্যাডিশন পলিমারাইজেশনের কথা বলেছি ওখানে কিন্তু সাধারণত হাই মলিকিউলার ওয়েটের পলিমার গঠন হয়। আচ্ছা এই হাই মলিকিউলার ওয়েট আর লো লো মলিকিউলার ওয়েট বলতে আসলে আমরা কি বুঝি, যেসব পলিমারগুলোর হচ্ছে মলিকিউলার ওয়েটটা, হ্যাঁ মলিকিউলার বা আণবিক আণবিক যেই ভর, হ্যাঁ আণবিক ভর যেটার আর কি কম হয়ে থাকে সেটাকেই আমরা লোয়ার মলিকিউলার ওয়েট পলিমার বলছি, আর যেটার আণবিক ভরটা বেশি হয়ে থাকে সেটাকে আমরা হায়ার মলিকিউলার ওয়েট পলিমার বলছি। হ্যাঁ আচ্ছা সাধারণত আমরা যে কনডেনসেশন পলিমারাইজেশনের মধ্যে যেসব কনডেন্সড পলিমারগুলো পেয়ে থাকি সেগুলো সাধারণত কি হয়, লোয়ার মলিকিউলার ওয়েটের হয়। হ্যাঁ কিন্তু অন্যদিকে আমরা যে অ্যাডিশন পলিমারাইজেশনের কথা বলেছিলাম সেখানে সাধারণত হায়ার মলিকিউলার ওয়েটের পলিমারগুলো আমরা পেয়ে থাকি। হ্যাঁ আচ্ছা আর কনডেনসেশন পলিমারাইজেশনে না টেম্পারেচারটা বেশি দরকার হয়। হ্যাঁ হাই হাই একটা টেম্পারেচার দরকার হয় কনডেনসেশন পলিমারটা রান করার জন্য। হ্যাঁ অ্যাডিশন পলিমারাইজেশনে কিন্তু আমরা এরকম কোনো কি বলে এরকম কোনো তথ্য কিন্তু আমরা পাইনি, তাই না? অ্যাডিশন পলিমারাইজেশনে আমার কোনো ধরনের এক্সট্রা করে কোনো হিট দেওয়ার কোনো কিছু আমরা দেখিনি, তাই না? ওখানে কোনো এক্সট্রা হিট দিতে হয় না। আচ্ছা লাসা তেলিওনিতে আমরা পড়েছিলাম ইন্টারে থাকতে, তাই না? তো ওখানের কথা অনুযায়ী আমরা খুব সহজেই বুঝতে পারি যে মানে যেহেতু মানে এখানে আর কি মানে কনডেনসেশন পলিমারাইজেশনে যেহেতু আমাকে হচ্ছে বাইরে থেকে তাপমাত্রা দিতে হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা কি মানে একটু স্লো, মানে রিয়াকশন রেটটা অনেক বেশি স্লো, তাই না? এই রিয়াকশন রেটটাকে চাঙ্গা রাখার জন্যই মেনলি বাইরে থেকে এই টেম্পারেচারটা দিতে হয়। হ্যাঁ তো অ্যাডিশন পলিমারাইজেশনের আমার হচ্ছে রিয়াকশন রেট অনেক ফাস্ট। হ্যাঁ আর কনডেনসেশন পলিমারাইজেশনের রিয়াকশন রেটটা খুবই স্লো। হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা অ্যাডিশন পলিমারাইজেশনে পড়েছিলাম যে মানে যতক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে ওই ফ্রি র্যাডিক্যাল বা ফ্রি ইলেকট্রনটা না সরাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমাদের কিন্তু কি বলে রিয়াকশনটা কিন্তু চলতেই থাকে, অ্যাডিশন রিয়াকশনটা চলতেই থাকে এবং পলিমার চেইনটা বড় হতেই থাকে, তাই না? তো ওখানে আসলে মানে স্পন্টেনিয়াস একটা রিয়াকশন ঘটে। হ্যাঁ এখানে আমাদের বাইরে থেকে তাপমাত্রা মানে টেম্পারেচার বা মানে হিট দিতে হয়, আদারওয়াইজ আমার রিয়াকশনটা ওভাবে আর কি রান করতে পারে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা অ্যাডিশন পলিমারাইজেশনে দুইটা কেমিক্যাল অ্যান্টিটির কথা বলেছিলাম, একটা হচ্ছে আমাদের মনোমার আর আরেকটা হচ্ছে আমাদের এই ক্যাটালিস্ট। হ্যাঁ এই দুইটা মিলে হচ্ছে রিয়াকশনটা কি বলে রিয়াকশনটা রান করে। হ্যাঁ এখানে কনডেনসেশন পলিমারাইজেশনের ক্ষেত্রে না আমাদের কোনো ধরনের এই সেকেন্ড যে এন্টিটিটা অর্থাৎ ক্যাটালিস্ট, কেমিক্যাল ক্যাটালিস্ট যেটা সেটার আর কি আমাদের কোনো প্রয়োজন হয় না। এখানে আমরা সাধারণত মানে দুইটা ভিন্ন ভিন্ন টাইপের মনোমার নিয়ে রিয়াকশনটা রান করতে পারি। হ্যাঁ দুইটা ভিন্ন ভিন্ন টাইপের মনোমার নিয়ে রিয়াকশনটা রান করতে পারি। হ্যাঁ আচ্ছা এই কনডেনসেশন পলিমারাইজেশনের না আরও অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে একটা স্মল অ্যামাউন্ট অফ বাই প্রোডাক্ট তৈরি হয়, সেটা হতে পারে পানি অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা অন্য অন্য কিছু। হ্যাঁ আমরা অ্যাডিশন পলিমারাইজেশনে কিন্তু কোনো প্রকার কি বলে কোনো ধরনের হচ্ছে আমরা পাইনি, এই ধরনের কোনো বাই প্রোডাক্ট তৈরি হয় এরকম কিন্তু কিছু পাইনি। হ্যাঁ কিন্তু কনডেনসেশন পলিমারাইজেশনে এই বাই প্রোডাক্টটা তৈরি হয়। বাই প্রোডাক্টটা মেইনলি তৈরি হয় কি একটা মনোমারের কোনো একটা ফাংশনাল গ্রুপ থেকে একটা ধরেন একটা হাইড্রোজেন বের হলো আর অন্য আরেকটা মনোমারের
ফাংশনাল গ্রুপ থেকে একটা হাইড্রোক্সিল গ্রুপ বের হলো, হ্যাঁ? এই হাইড্রোজেন একটা মনোমারের হাইড্রোজেন আর আরেকটা মনোমারের হাইড্রোক্সিল গ্রুপ, এই ২ টা মিলে হচ্ছে একটা পানি গঠন করে। আর যেহেতু এই যে পানি গঠন করে ফেলছে, হ্যাঁ? এর ফলে কি হচ্ছে, ওই যে ২ টা যে মনোমার ছিল, যেই ২ টা মনোমারের ফাংশনাল গ্রুপ থেকে একটা H আর একটা হচ্ছে OH বের হচ্ছে। বের হওয়ার ফলে কি হচ্ছে, ওই ২ টা ফাংশনাল গ্রুপের কিন্তু একটা করে হাত ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এই যে একটা করে হাত যে ফাঁকা হয়ে যাচ্ছে, তখন তারা কি করে, নিজেদের মধ্যেই নিজের একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। আর এই কোভ্যালেন্ট বন্ড তৈরি করার মাধ্যমেই মেইনলি কনডেন্সড একটা পলিমার টা তৈরি হয়, বা কনডেনসেশন পলিমারাইজেশনটা রান করতে পারে, হ্যাঁ? তো এভাবেই আর কি আমাদের মেইনলি কনডেনসেশন পলিমারাইজেশনটা হয়ে থাকে। প্লাস হচ্ছে সাথে সাথে আমাদের একটা স্মল অ্যামাউন্ট অফ বাই প্রোডাক্ট তৈরি হয়, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কনডেনসেশন পলিমারাইজেশনের একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ? কনডেনসেশন পলিমারাইজেশনটা কিভাবে ঘটে সেটার একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। মেইনলি এখানে নাইলন 66 বা নাইলন 66, হ্যাঁ? আমাদের খুবই পরিচিত নাইলন, তাই না? এই নাইলন 66 আসলে কিভাবে গঠিত হয়, আ সেটারই আর কি সেটারই আর কি বিস্তারিত দেয়া আছে এখানে, হ্যাঁ? ডেসক্রিপশনটা দেয়া আছে, হ্যাঁ? আর নাইলন 66 তৈরি করার জন্য মেইনলি আমার যে মানে ২ টা আলাদা, আলাদা ফাংশনের আলাদা, আলাদা হচ্ছে আমাদের মনোমার, ২ টা আলাদা, আলাদা টাইপের মনোমার আমার দরকার হয়, হ্যাঁ? কী মনোমার? একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইয়ামিন, আর আরেকটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, হ্যাঁ? এই ২ টা আলাদা, আলাদা মনোমার মিলে একে অন্যের সাথে ঘনীভবনের মাধ্যমে হচ্ছে আমাদের এই নাইলন 66 টা তৈরি করে, হ্যাঁ? হেক্সামিথিলিন আ হেক্সামিথিলিন ডাইয়ামিন আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, হ্যাঁ? আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, দেখেন যে মানে রিঅ্যাকশনটা খেয়াল করেন, রিঅ্যাকশনের ১ম লাইনটা, হ্যাঁ? হেক্সামিথিলিন ডাইয়ামিনে আমাদের ফাংশনাল গ্রুপটা কি? NH2 বা হচ্ছে অ্যামিন গ্রুপ, তাই না? আচ্ছা, আর অ্যাডিপিক অ্যাসিডের আমাদের ফাংশনাল গ্রুপটা কি? COOH বা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপটা, তাই না? আচ্ছা, এই দেখেন, আ হেক্সামিথিলিন ডাইয়ামিনের যে NH2 যে গ্রুপটা আছে বা অ্যামিন যে গ্রুপটা আছে, এখান থেকে কি হচ্ছে? এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসছে, হ্যাঁ? আর অ্যাডিপিক অ্যাসিডের যে কার্বক্সিলিক গ্রুপ, সেখান থেকে কি বের হচ্ছে? একটা হাইড্রোক্সিল গ্রুপ বের হচ্ছে, হ্যাঁ? বা OH একটা গ্রুপ বের হচ্ছে, হ্যাঁ? এই H মানে হেক্সামিথিলিন ডাইয়ামিনের হাইড্রোজেন পরমাণু আর অ্যাডিপিক অ্যাসিডের আ হাইড্রোক্সিল হাইড্রোক্সিল যে গ্রুপটা, এটা একসাথে মিলে কি হচ্ছে, H2O বা ওয়াটার বা পানি গঠন করছে, হ্যাঁ? এর ফলে আলটিমেটলি কি হচ্ছে, এর ফলে আসলে নাইট্রোজেন মানে হেক্সামিথিলিন ডাইয়ামিনের নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, সাথে সাথে এদিকে অ্যাডিপিক অ্যাসিডের কার্বক্সিলিক যে গ্রুপটা আছে, সেটার হচ্ছে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এই যে হাত ফাঁকা হয়ে যাচ্ছে, এর মাধ্যমেই কিন্তু তারা এই কার্বন এবং নাইট্রোজেন একে অন্যের সাথে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, হ্যাঁ? কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। কোভ্যালেন্ট বন্ডটা তৈরি করার মাধ্যমেই এই নাইলন 66 টা গঠন হয়। আমরা যদি নিচের লাইনটা একটু খেয়াল করি, দেখেন, কার্বন এবং আ কার্বন এবং নাইট্রোজেন একে অন্যের সাথে একটা বন্ড গঠন করেছে। এই বন্ড গঠন করার ফলে যেই আমরা আ আ কম্পাউন্ডটা পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের নাইলন 66 বা নতুন এই পলিমারটা আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা। তো এই ধরনের আ কি বলে? এই ধরনের রিঅ্যাকশনগুলো না, মানে কনডেনসেশন পলিমারাইজেশনের যে রিঅ্যাকশনটা, সেটা থিওরিটিক্যালি মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের সিস্টেমের মধ্যে মনোমার বা হচ্ছে মনোমারের রিঅ্যাক্টিভ গ্রুপগুলো আর কি শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আচ্ছা। কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমাদের এই রিঅ্যাকশন রেটটা কিন্তু অনেক বেশি স্লো, হ্যাঁ? অনেক বেশি স্লো। আমরা একটু আগেই বলেছি, এটার রিঅ্যাকশন রেটটা অনেক স্লো এবং বাইরে থেকে টেম্পারেচার দরকার হয়, হ্যাঁ? আ আ এই রিঅ্যাকশনটা রান করার জন্য, হ্যাঁ? বাইরে থেকে টেম্পারেচার দরকার হয়। এখানে সেটা লেখা আছে, দেখেন, "দ্য প্রসেস হাউএভার ইজ রিলেটিভলি স্লো অ্যান্ড ক্যান টেক আপ টু সেভারাল আওয়ার্স অর ডেইজ।" মানে কি? মানে রিঅ্যাকশনটা যেহেতু অনেক স্লো, তাই কখনো কখনো এটা কয়েক ঘন্টা বা কখনো কখনো এটা কয়েকদিনও সময় নিতে পারে, হ্যাঁ? কয়েকদিনও সময় নিতে পারে। আচ্ছা, কনডেনসেশন পলিমারাইজেশনের আরেকটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ধরনের পলিমারাইজেশনে না সাধারণত হচ্ছে আমাদের আ লিনিয়ার চেইন যে পলিমারগুলো আছে, সেগুলোই উৎপন্ন হয়। লিনিয়ার চেইন পলিমার, হ্যাঁ?
আচ্ছা, আমরা পলিমারের যখন ক্লাসিফিকেশনটা পড়েছিলাম না, তখন কিন্তু আমরা পড়েছিলাম যে পলিমার কয় ধরনের হয় স্ট্রাকচার অনুযায়ী? ৩ ধরনের, তাই না? একটা হচ্ছে লিনিয়ার পলিমার, একটা হচ্ছে কি ব্রাঞ্চড পলিমার, আর আরেকটা ক্রস লিঙ্কড পলিমার, তাই না? লিনিয়ার পলিমার কোনগুলো? যেগুলো যেই সব পলিমারগুলো আর কি লম্বা চেইনের মতো একটা অন্যের সাথে কোনোভাবে কানেক্টেড না, হ্যাঁ, এগুলোকে আমরা লিনিয়ার পলিমার বলে থাকি, হ্যাঁ। আর এই লিনিয়ার পলিমারগুলো যখন মানে একে অন্যের সাথে কোনোভাবে মানে কানেক্টেড থাকে, তখন সেটাকে আমরা ক্রস লিঙ্কড বলি, তাই না? আমরা দেখেছিলাম যে ক্রস লিঙ্কডের যখন আমরা হচ্ছে কি বলে স্ট্রাকচারটা দেখেছিলাম, তখন দেখেছিলাম না যে অনেকগুলো লাইনের মতো লিনিয়ার পলিমারের মতো থাকে, তার মধ্যে মধ্যে আবার ২টা ৩টা বা একাধিক আর কি লিঙ্ক থাকে তাদের মাঝে, হ্যাঁ? অনেকগুলো লাইন পলিমারের মধ্যে একটা অন্যের সাথে লিঙ্কড থাকে, তাই না? এগুলোকে আমরা বলেছিলাম ক্রস লিঙ্কড পলিমার। আচ্ছা, আরেকটা বলেছিলাম আমরা ব্রাঞ্চড পলিমার, তাই না? ব্রাঞ্চড পলিমার কোনগুলো? এই যেমন গাছপালার যেমন মানে শাখা প্রশাখা গজায়, হ্যাঁ? তো আমরা ব্রাঞ্চড পলিমারেরও কিন্তু স্ট্রাকচারটা যখন দেখেছিলাম, তখন কীরকম ছিল যে লাইনের লিনিয়ার যেসব পলিমারগুলো, হ্যাঁ, দেখতে অনেকটা লিনিয়ার পলিমার, কিন্তু আশেপাশে অনেক ব্রাঞ্চের মতো আছে, হ্যাঁ, গাছপালার মতো, গাছপালার শাখা প্রশাখার মতো আছে, তাই না? সেগুলোকে আমরা লিনিয়ার ব্রাঞ্চড পলিমার বলেছিলাম, হ্যাঁ। কনডেনসেশন পলিমারাইজেশনের বৈশিষ্ট্যটা কি? সে সাধারণত লিনিয়ার চেইন পলিমারগুলোই আর কি গঠন করে, হ্যাঁ। সে সাধারণত এই পলিমারাইজেশনের মাধ্যমে সাধারণত আমরা লিনিয়ার চেইন যে পলিমারগুলো আছে সেগুলোই আমরা পেয়ে থাকি, হ্যাঁ। না, এর মানে এই না যে মানে শুধুমাত্র লিনিয়ার পলিমারই আমরা এই কনডেনসেশন পলিমারাইজেশনের মধ্যে পাবো, হ্যাঁ, আর কোনো পলিমার পাবো না, হ্যাঁ। বিষয়টা ওরকম না, তবে সাধারণত তারা এটাই এই পলিমারাইজেশনের মধ্যে আমরা লিনিয়ার পলিমারটাই পেয়ে থাকি, হ্যাঁ। আমরা ক্রস লিঙ্কড বা ব্রাঞ্চড পলিমারও পেতে পারি যদি আমরা হচ্ছে ট্রাই ফাংশনাল আরেকটা মনোমার অ্যাড করি সিস্টেমে, হ্যাঁ। ট্রাই ফাংশনাল একটা মনোমার যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাড করব ফাংশনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত সে কোনো ধরনের কি বলে মানে অন্য কোনো ধরনের মানে লিনিয়ার চেইন পলিমার বাদে অন্য কোনো ধরনের পলিমার সে গঠন করবে না, হ্যাঁ। ট্রাই ফাংশনাল মনোমার অ্যাড করলে অবশ্যই সে ক্রস লিঙ্কড অথবা ব্রাঞ্চড পলিমার গঠন করতে পারে, হ্যাঁ। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের কনডেনসেশন পলিমারাইজেশনের আলোচনা, হ্যাঁ। পরবর্তীতে এখানে আর কি আমরা একটা ভিডিও দেখতে পাবো। এই ভিডিওটা মেইনলি হচ্ছে নাইলন 610টা কীভাবে গঠিত হয়, হ্যাঁ, নাইলন 610 কীভাবে গঠিত হয় সেটার একটা ল্যাব এক্সপেরিমেন্টের ভিডিও, হ্যাঁ। তো এই ভিডিওটা দেখলে আপনাদের হচ্ছে নাইলন 610 ল্যাবে কীভাবে বানাতে হয়, কীভাবে বানায়, হ্যাঁ, পুরো প্রসেসটা আপনারা জানতে পারবেন। সাথে সাথে আপনার এই কনসেপ্টটাও ক্লিয়ার হবে যে আসলে কী বলে কনডেনসেশন পলিমারাইজেশনটা আসলে ঠিক কীভাবে ঘটে বা কীরকম আসলে বিষয়টা, হ্যাঁ। নাইলন 610ও কিন্তু হচ্ছে নাইলন 6 মতোই কনডেনসেশন পলিমারাইজেশনের মাধ্যমেই তৈরি হয়, হ্যাঁ। তো সেই ভিডিওটাই আর কি এখানে দেয়া আছে। আপনারা অলরেডি স্লাইডগুলো পেয়ে গিয়েছেন, তো স্লাইডে যে লিঙ্কটা দেয়া আছে এই লিঙ্কটা আপনারা ফলো করবেন অবশ্যই। লিঙ্কটাতে ঢুকে দেখবেন ইউটিউবে একটা খুব সুন্দর এখানে আসলে ভিডিওটা দেয়া আছে, খুবই কী বলবো খুবই ডেসক্রিপটিভ একটা ভিডিও। এটা ভিডিওটা দেখলে আপনাদের মধ্যে কনডেনসেশন পলিমারাইজেশনের যেসব অন্যান্য যেসব কনফিউশন তৈরি হওয়ার কথা সেগুলো খুবই ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি এরপরেও যদি আপনাদের মানে কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন। আমরা তো নিয়মিতভাবেই আসলে কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে কমিউনিকেট করি এবং অ্যান্সারগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই সেক্ষেত্রে আর কি কমিউনিকেট করবেন আমার সাথে। আমি আপনাদেরকে বাকি অ্যান্সারগুলো অবশ্যই প্রোভাইড করব। কোনো কনফিউশন থাকলে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব, হ্যাঁ। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে অবশ্যই কোনো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো নতুন টপিক নিয়ে আর কি আলোচনা করব। আমাদের পলিমারাইজেশন টপিক মোটামুটি এখানেই ক্লোজড। নেক্সটে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।